তাহলে বিজ্ঞান পর্ব 1 খেয়াল করো। প্রথম হচ্ছে জীববৈচিত্র্য কি। খেয়াল করবা, এই পৃথিবীতে কিছু প্রাণী আছে 2 পা, কিছু আছে 4 পা, তাই না? আবার দেখো, কিছু প্রাণী হচ্ছে গৃহপালিত, গৃহপালিত না? আবার কিছু প্রাণী হচ্ছে বনে বাস করে, হিংস্র আছে না? কিছু প্রাণী উপকারী, কিছু প্রাণী অপকারী। আবার মনে করো যে উদ্ভিদের ক্ষেত্রে যাও, যেমন ধুতুরার ফুল, কারো যদি কাউকে বাটে খাওয়া দেওয়া যায়, মানে স্বেচ্ছা, সে ঘন্টায় 60 কিলোমিটার দৌড়াবে, আর যারে পাবে তারা জড়ায় ধরবে, পাগল হয়ে যাবে। আবার ধুতুরার যে মূলটা আছে, মূলটা যদি বেটে খাওয়া দেয় তাহলে সে ভালো হয়ে যাবে। আবার তোমরা কি বলো, চৈত্রা পাতা না কি, চৈত্রা পাতা না কি পাতা বলো, ওই গায়ের মধ্যে দিলে যে খালি চুলকায়, খালি বিচুটি পাতা, তাই না? বিচুটি পাতা আছে না? আবার গোলাপ দেখতে সুন্দর সুন্দর না? আবার কিছু পোকা আছে দেখলে আমাদের খারাপ লাগে না? তো এই যে একটা অমিল, একটা বৈচিত্র্য, একটা কত রকমের একটা সাথে একটা কোনো মিল নাই। নিজের ভাই বোনের সাথে মিল আছে না? তাহলে এইটাই বলছে যে পৃথিবীব্যাপী উদ্ভিদ ও প্রাণীর মাঝে যে মিল ও অমিলের বৈচিত্র্য তাকে বলে জীব বৈচিত্র্য। এই কথাটা হচ্ছে বায়োডাইভার্সিটি কথা থেকে এসেছে। যেমন বায়োডাইভার্সিটি শব্দের অর্থ কী? বায়োডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে জীব বৈচিত্র্য। ঠিক আছে? তারপর প্রশ্ন, পৃথিবীতে প্রায় কত প্রজাতির জীব রয়েছে? প্রায় 87 লক্ষ না কোটি? 87 লক্ষ প্রায়, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, 2022 সাল পর্যন্ত কত প্রজাতি শনাক্ত করা সম্ভব হয়েছে? প্রায় 21 লক্ষ। এই যে মানে চেনা হয়েছে। ঠিক আছে, এরপরে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করব, সেই উত্তরটা হচ্ছে জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ। 5 মার্কের প্রশ্ন হবে এটা। ঠিক আছে, মানে কেন জীববৈচিত্র্য হলো, কিসের জন্য হলো? তাহলে আমরা এই লাইনটা যদি পড়ি, পড়ো দেখি একজন, যে কোনো পড়ো, জোরে পড়ো, যে কোনো প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য বিকশিত হতে থাকে। হ্যাঁ, এটা অর্থ বুঝছো? আমার আর তোমার ম্যাডামের বৈশিষ্ট্য কিন্তু ওর মধ্যে গেছে, তুমি শোনো, বৈশিষ্ট্যটা কিন্তু রুয়ার মধ্যে গেছে, গেছে না? তাহলে রুয়ার আবার যখন বিয়ে হবে, তখন তার হাজব্যান্ডের বৈশিষ্ট্য তার বৈশিষ্ট্য তার পোলাপানের মধ্যে যাবে। এখন হয়তো আমি টিচার হয়েছি বা আমি পড়ালেখা মনে করতে পারি, সেও না পারতে পারে। যদি আমার বংশে কেউ থেকে থাকে যে ওইরকম ভোদাই ছিল, মানে বোকা ছিল, বোকা, তাহলে সে বোকা হয়ে যেতে পারে। অর্থাৎ হাজার হাজার বছর ধরে এই বৈশিষ্ট্যগুলো কী করছে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাওয়া শুরু করছে। কথা বোঝা গেছে? আবার রুজ আমরা অনেক লম্বা, ওরা একটু কম লম্বা হচ্ছে, এটাও সে আগের ঘটনা। এবার দেখো, একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলে অভিযোজন। তাহলে আরেকটা প্রশ্ন আসলো, অভিযোজন কাকে বলে? অভিযোজন, অভিযোজনের বাংলা হচ্ছে অ্যাডাপ্টেশন, ইংরেজি নাকি? অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন কাকে বলে? অর্থাৎ অ্যাডাপ্টেশন কাকে বলে? একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যে সকল কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে অভিযোজন বলে। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু হলেও আলাদা হয় না? আচ্ছা, আর একটু পড়বো না, বই পড়ার পরে পড়বো, আমরা এনে যাবো। যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত হয়ে অভিযোজিত হয়ে একে অপরে এতটা আলাদা হয়ে গেছে, সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলো আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। এভাবে হচ্ছে নতুন জীবের উদ্ভব হয়। পারবো এখন? তাহলে এখানে কতটুকু পড়বো? এখানে পড়বো হচ্ছে এই যে এইটুকু, এখানে পড়বো এইটুকু, ঠিক আছে? আর এখানে কতটুকু পড়বো?
এটুকু। এখন ইচ্ছা করলে আমি বানান লিখতে পারি, পারবো না? এখন লিখতে না, বানায় না? যে বছর বছর ধরে মানুষের মধ্যে, সরি, জীবের মধ্যে বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, মানে বাবা মার বৈশিষ্ট্য তার সন্তানের মধ্যে যায়। অনেক সময় জীব কী করে বিরূপ পরিবেশে নিজেকে খাপ খাওয়ানোর জন্য কিছু পদ্ধতি ও কৌশল অবলম্বন করে, একে বলে অভিযোজন। এই যে জীবের বৈশিষ্ট্য আলাদা হইতে 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 এমন এক আলাদা হয়ে যায় যখন আর তাদের মধ্যে কোনো আগের বৈশিষ্ট্য কোনো থাকে না। এইভাবে নতুন আরেকটা জীব সৃষ্টি হয়। বোঝা গেছে কথা? হ্যাঁ, মিলতে হবে, তবে না একটা হতে পারে, একসময় হয়ে যেতে পারে। সুরা আজরাবে কাহাব একটা সুরা আছে, জানো? হুম। আজরাবে কাহাব